মাদ্রিদে বিশ্বকাপ জয়ী স্পেন দলকে রাজস্বিক সংবর্ধনা, লাখো জনতাকে সাথে নিয়ে বিজয় উল্লাসে মাতলেন ইয়ামাল রদ্রিরা। শরিকদের সাথে নৈশভোজে সরকারকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর। যথাযথ মূল্যায়ন চাইল দলগুলো, পারস্পরিক আলোচনার ভিত্তিতে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত। রাজনীতির মাঠে তো বিএনপির বিকল্প দাঁড়ায়নি, তারা চালাতে পারে, কিন্তু তারা সতর্ক থাকুক। প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আলোচনা করব। সংসদের স্থায়ী কমিটি গঠন নিয়ে মতপার্থক্য, সরকারের আন্তরিকতা নেই অভিযোগ জামায়াতের। বিরোধী দল থেকে সভাপতি হলে নিশ্চিত হবে জবাবদিহিতা, বললেন স্পিকার। সংসদের কাছে তো নির্বাহী বিভাগ দায়বদ্ধ, অ্যাডমিনিস্ট্রেশনকে জবাবদিহি করতে বাধ্য করা যাবে। এইখানেই হলো সংসদীয় কমিটির গুরুত্ব। বিরোধী দল থেকে আপাতত স্থায়ী কমিটির সভাপতি বানানোর কোনো প্রক্রিয়া আমরা দেখছি না। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর, এখনো দুঃসহ স্মৃতি তাড়া করে বেঁচে ফেরাদের। আহতদের চিকিৎসায় সরকারি ক্ষতিপূরণ যথেষ্ট নয় বলছেন ভুক্তভোগীরা। ওরা এখনো কথা বলতে পারে না, একটা বাচ্চার ফেস পুরা বান, ওদের হাতের আঙ্গুল নাই, ওরা ঠিকভাবে চলতে পারতেছে না। সরকার থেকে আমরা কোনো কিছুই পাই নাই, এবং আমরা নিহত যারা তারাও কিছু পাই নাই। 5 লাখের ঊর্ধ্বে চলে গেছে, তো আমি এই 5 লাখ দিয়ে কি করব সেটা আমরা লিখিতভাবে নাকচ করছি যে আমরা এই টাকা নেব না। নেত্রকোনা, শেরপুর ও রংপুরে নিম্নাঞ্চল প্লাবিত। কক্সবাজারে বন্যা ক্ষতিগ্রস্তদের মানবেতর জীবন, স্থায়ী পুনর্বাসনের দাবি। আর তো কিছু নাই, এদের মাঝে মানে এর মাঝে বাসার বাড়ি গাড়ি দিই আর জিনিসপাতি গেলে মানে কি মায় না বাপা না কেউ নেই। আর তখন আর একা বাবা নাই, তুমি ভাই বোনদের 3জন আছে, আর এটা করে রাজস্ব আদায়ে রেকর্ড ঘাটতি, লক্ষ্যমাত্রা পূরণে যন্ত্রের ব্যবহার বাড়াচ্ছে এনবিআর। চেষ্টা চলছে নতুন নতুন খাত শনাক্তের। ইরানে 10ম রাতের মতো বিভিন্ন জায়গায় মার্কিন হামলা। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ দিয়েছে ইয়েমেনের হুতি সরকার। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। বিশ্বকাপ ট্রফি হাতে বীর দর্পে দেশে ফিরে জনতার প্রাণ ঢালা সংবর্ধনা পেয়েছে স্পেন জাতীয় ফুটবল দল। 2টি বাসে করে ট্রফি প্যারেডে অংশ নেয় দে লা ফুয়েন্তের দল। মাদ্রিদের ঐতিহ্যবাহী সিবিলিস চত্বরে নেচে গেয়ে বিজয় উদযাপন করে রদ্রিরা। এর আগে অবশ্য স্পেনের রাজপরিবার ও প্রধানমন্ত্রীর সাথেও দেখা করেন ফুটবলাররা। মঞ্চটা আগে থেকেই প্রস্তুত ছিল। দ্বিতীয় বিশ্বকাপ জেতা স্প্যানিশ ফুটবল দলকে বরণ করতে প্রস্তুত ছিল মাদ্রিদের সাধারণ মানুষ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজা পর্যন্ত। বিমানবন্দর থেকে 2টি ছাদ খোলা বাস যখন বের হলো রদ্রি ইয়ামালদের নিয়ে, তখন মাদ্রিদের রাস্তায় জড়ো হয়েছে আনুমানিক প্রায় 20 লাখ মানুষ। স্পেন দলকে বহন করা বাসটির গায়ে লেখা ছিল স্টার শাইন টুগেদার, অর্থাৎ তারারা একসাথেই জ্বলে। ফুটবলারদের হাতে ছিল ট্রফি, গায়ে ছিল গাঢ় নীল রঙের একটি টি শার্ট, যেখানে লেখা ছিল সমস ক্যাম্পিয়নেস, বাংলায় যার অর্থ দাঁড়ায় আমরাই চ্যাম্পিয়ন। ভক্তদের মতোই নেচে গেয়ে এই প্যারেড উপভোগ করেছেন স্পেনের ফুটবলাররা। ফাইনাল ম্যাচ শেষে স্প্যানিশ ফুটবলার গাভির সাথে আর্জেন্টাইন মিডফিল্ডার পারাদেসের হয়ে যাওয়া অপ্রীতিকর ঘটনার রেশও ছিল শোভাযাত্রায়। টিম বাসে একটি পোস্টার ছুড়ে দেওয়া হয়েছিল, যেই পোস্টারটি হাতে নিয়ে উদযাপন করেছেন ইয়ামাল ও ফাবিয়ান রুইস। পোস্টারে লেখা ছিল লা ভেলাদা দেল আমিও 7 গাভি বনাম পারাদেস। মূলত এই লেখার মাধ্যমে গাভি এবং প্যারাদেসের মধ্যে একটি বক্সিং ম্যাচ আয়োজনের কথা বলা হয়েছিল। স্পেনের দলের সেলিব্রেশনের শেষ পয়েন্ট ছিল মাদ্রিদের ঐতিহ্যবাহী সিবিলিস চত্বর, যেখানে বিশ্ব চ্যাম্পিয়নরা একে একে মঞ্চে প্রবেশ করেন। সে সময় বাজানো হয়েছে তাদের পছন্দের গান। মঞ্চে নেচে গিয়ে বিশ্বকাপ ট্রফি জয়ের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন রদ্রি কুকুরেয়ারা। উদযাপন মঞ্চে মিডফিল্ডার অ্যালেক্স বাইনার 26তম জন্মদিনও পালন করা হয়।
এর আগে অবশ্য স্প্যানিশ ফুটবলাররা প্রথমেই দেখা করেন দেশটির রাজ পরিবারের সাথে। এরপর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেও যান দে লা ফুয়েন্তের দল। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ প্রশংসায় ভাসিয়েছে পুরো দলকে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। দেশে ফিরেছে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলও। দেশটির রাজধানী বুয়েনোস আয়ারেসে আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টি উপেক্ষা করেই খেলোয়াড়দের স্বাগত জানাতে ভিড় জমিয়েছেন সমর্থকরা। এর আগে বিশ্বকাপের রানার্স আপ হওয়ার পর সোমবার যুক্তরাষ্ট্র থেকে বহনকারী বিমানটি এজিজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ভক্তরা বৃষ্টিতে ভিজেই তাদের অভিবাদন জানানোর জন্য অপেক্ষা করছিলেন। বিমানটি হ্যাঙ্গারে পার্ক করার পর লাল গালিচা বিছিয়ে দেয়া হয়েছে এবং প্রতিনিধি দলের সদস্যরা নিউ জার্সি থেকে আসা ফ্লাইটটি থেকে নামার সময় গ্রানাদেরোস অর্কেস্ট্রা পরিবেশিত হয়। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাউডিও চিকি তাপিয়া প্রথম বিমান থেকে নামেন, যার সঙ্গে ছিলেন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্দি এবং প্রধান কোচ লিওনেল স্কালোনিও। কোচিং স্টাফদের পাশাপাশি মোট ১৯ জন খেলোয়াড় এসেছেন এই ফ্লাইটে। তবে লিওনেল মেসি দলের বাকি সদস্যদের সঙ্গে আর্জেন্টিনায় ফেরেননি। যুগপৎ শরিকদের সাথে নৈশভোজ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যদিও শরিকদের কেউ কেউ যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তোলে সরকারের অংশীদারিত্বের দাবি জানিয়েছেন। বিএনপি মহাসচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনেও শরিকদের পাশে চান তারা। বিভিন্ন দলের নেতারাও বিএনপি সরকারের সাথে নতুন করে পথ চলার প্রত্যাশার কথা জানিয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে নিজ নিজ অবস্থান থেকে জোরালো ভূমিকা রাখেন এই শরিকরা। তবে সরকার গঠনের পর বিএনপির বিরুদ্ধে অবহেলা ও যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তোলেন তাদের কেউ কেউ। অবশেষে সেই দূরত্ব কমাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিকদের নৈশভোজের আমন্ত্রণ জানান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩৬টি দলের ১৯৬ জন নেতা সাড়া দেন এই আমন্ত্রণে, যেখানে প্রধানমন্ত্রীর কাছে সরকারের অংশীদারিত্বের দাবি জানান কেউ কেউ। কারো কারো বক্তব্যে গত ৫ মাসে শরিকদের নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনা উঠে আসে। জুলাই সনদ নিয়েও বিএনপি নেতাদের কাঠগড়ায় দাঁড় করান শরিকরা। রাজনীতির মাঠে তো বিএনপির বিকল্প দাঁড়ায়নি। তারা চালাতে পারে, কিন্তু তারা সতর্ক থাকুক। তারা ভালো কাজ কিছু করছে, কিন্তু কিছু কিছু কাজ আছে যেটা সমালোচনার যোগ্য। কাজেই দূরত্ব দূর হবারও কোনো ব্যাপার নেই, আবার নিকটে আসারও কোনো ব্যাপার নেই। কিন্তু সবাই এই ধরনের আনুষ্ঠানিক সভার মধ্যে পরস্পরের প্রতি কল্যাণ বিনিময় করতে চেষ্টা করে, শুভেচ্ছা বিনিময় করে। সেইভাবেই শেষ হয়েছে, সভাটা ভালো ছিল। আমরা মনে করি ৩১ দফা এবং জুলাই সনদ এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা চাই যে আমাদের সমালোচনা থাকার পরেও যাতে এই সরকার যাতে এই কাজগুলো যাতে করতে পারে। আমাদের সমর্থিত সরকার এখন ক্ষমতায় আছেন। সরকারের নীতি কৌশল রাজনীতি কিভাবে চলবে, সরকারের ভবিষ্যৎ গতিমুখ কী, এগুলোর ব্যাপারে আসলে আমরা আশ্বস্ত হতে চেয়েছি। আমরা আমাদের কিছু উদ্বেগ বলেছি, উৎকণ্ঠার কথাটা বলেছি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৫ মাসে তার সরকারের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার কথা তুলে ধরেন। ১৬-১৭ বছর স্বৈরাচারের রেখে যাওয়া পুরো একটি বিধ্বস্ত ইকোনমি, স্বৈরাচারের রেখে যাওয়া একটি শিক্ষা ব্যবস্থা, একটি যোগাযোগ ব্যবস্থা, একটি স্বাস্থ্য ব্যবস্থা, যেটি বলি না কেন প্রত্যেকটি ব্যবস্থা ছিল বিধ্বস্ত। তারপরে আমরা বিভিন্ন রাত দিন পরিশ্রম করার মাধ্যমে আমরা চেষ্টা করেছি রোজাটাকে এমন একটা পর্যায়ে রাখতে যেখানে মোটামুটি ভাবে সারা দেশের মানুষকে একটি স্বস্তি দেওয়া যায়। এ সময় যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে প্রধানমন্ত্রী শরিকদের সহযোগিতা চান। ৫ই আগস্ট স্বৈরাচার বিতাড়িত হয়েছিল, কিন্তু স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে একটি গুপ্ত বাহিনী ৫ তারিখের পরে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল। কিভাবে তারা চেষ্টা করেছিল বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য। দেশের মানুষের সেই আস্থা ধরে রাখার জন্য আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের আস্থা ধরে রাখার জন্য আমরা সকলে এক কাজ করব। এ সময় যুগপৎ শরিকদের সাথে স্থানীয় সরকার নির্বাচনেও জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত দেন বিএনপি মহাসচিব। যে আইন হয়েছে সেই আইনে কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। সুতরাং আমার মনে হয় সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি। তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আলোচনা করব। আমন্ত্রণ পেলেও নৈশভোজে যোগ দেয়নি জমিয়ত উলামা ইসলাম ও জেএসডি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সংসদীয় স্থায়ী কমিটি গঠন নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে সরকার ও বিরোধী দলের মধ্যে। বিরোধী দল জামায়াতের দাবি, ৫ মাস পেরোলেও কমিটি গঠনে আন্তরিক নয় সরকার। এমনকি সংবিধান সংশোধনের বিশেষ কমিটিতে নাম না দিলে করা হবে না সভাপতি, এমন শঙ্কাও রয়েছে তাদের। এদিকে স্থায়ী কমিটি গঠনে দেরি হওয়ার পেছনে বিরোধী দল থেকে নাম না আসাকে দায়ী করেছেন সরকার দলীয় হুইপ
নুরুদ্দিন আহমেদ অপু। তবে স্পিকার হাফিজউদ্দিন আহমদ মনে করেন বিরোধী দল থেকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হলে প্রশাসন ও নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। লাভলি বিথির রিপোর্টে বিস্তারিত। সরকার ও সংসদের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিতের অন্যতম মাধ্যম সংসদীয় স্থায়ী কমিটি। বিভিন্ন মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি, সামগ্রিক কাজের সুপারিশ, পর্যালোচনা কিংবা সরকারের নির্বাহী বিভাগের উপর নজরদারির দায়িত্ব এসব কমিটির। কাগজে কলমে স্থায়ী কমিটিকে শক্তিশালী করা হলেও বিগত সংসদগুলো এর বাস্তবায়ন চিত্র ছিল একেবারে ভিন্ন। এই সরকার গঠন করার কিন্তু ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হলেও এখনও গঠন করা হয়নি বেশিরভাগ স্থায়ী কমিটি। গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়ার বিষয়েও ঐকমত্য হয়নি। স্পিকার বলছেন, সংসদ ও সরকারের জবাবদিহিতা এক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। এটা হলে জবাবদিহিতার ক্ষেত্রে নতুন একটা দিগন্ত উন্মোচিত হবে। সংসদের কাছে তো নির্বাহী বিভাগ দায়বদ্ধ, অ্যাডমিনিস্ট্রেশনকে জবাবদিহি করতে বাধ্য করা যাবে। এইখানেই হলো সংসদীয় কমিটির গুরুত্ব। তবে স্থায়ী কমিটি গঠনে গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিএনপি জামায়াত দু দলের মধ্যে চলছে টানাপোড়েন। বিরোধী দলের দাবি, সরকার নিজেদের মতো করে স্থায়ী কমিটি গঠন ও পরিচালনা করতে চাচ্ছে, ঘাটতি আছে আন্তরিকতায়ও। এমন অভিযোগ অস্বীকার করে সবার পরামর্শেই কমিটি করা হচ্ছে বলে দাবি সরকার দলীয় হুইপের। সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিলেই কেবল আমাদেরকে এগুলি দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে এরকমই ইঙ্গিত দেওয়া হয়েছে আমাদেরকে। আর বিরোধী দল থেকে আপাতত স্থায়ী কমিটির সভাপতি বানানোর কোনো প্রক্রিয়া আমরা দেখছি না। বিরোধী দলের মধ্যে অনেকগুলো দল আছে, তাদের সাথে সমন্বয় না করার কারণে তারা কমিটিগুলোর নাম দিতে তারা একটু ডিলে করছে। ওনাদের নাম না দেওয়ার কারণে আমরা এই কমিটিগুলো এই সেশনে করতে পারলাম না আর কি। তবে রাজনৈতিক মতপার্থক্য কাটিয়ে দ্রুত সব সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হবে বলে আশাবাদী স্পিকার। কমিটি কার্যকরে তিনি বড় বাধা হিসেবে দেখেন আমলাতন্ত্র ও রাজনৈতিক সদিচ্ছাকে। সংসদও দেখবে টাইম টু টাইম যে জনকল্যাণের জন্য কি ভূমিকা সংসদ রাখতে পারছে। মন্ত্রীরা জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে তারা জনগণের প্রতি দায়বদ্ধ নাকি আমলাতন্ত্রের প্রতি দায়বদ্ধ। অনেক বড় সব বাধা আমলাতান্ত্রিক জটিলতা, এটা আমরা আমাদের সদিচ্ছা আছে, আমরা চেষ্টা করব বাধাগুলো অতিক্রম করে কীভাবে কার্যকর একটা সংসদ এবং মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করা যায়। সরকার যদি এটা ঠেকাতে না পারে তাহলে তো সরকারের ব্যর্থতা। আমরা সেই জন্য দায় সরকারকে বাদ দিয়ে আমলাদের উপর কেন দিতে যাব? এক নম্বর দায়ী হলো সরকারকেই এ ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে হবে। সংসদীয় স্থায়ী কমিটি অভিজ্ঞতার মিশেলে দল ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে কাজ করবে, যেখানে জনস্বার্থ প্রাধান্য পাবে, প্রত্যাশা সবাইকে নিয়ে দেশ পরিচালনার জন্য ওনারা চেষ্টা করবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ছুটির ঘন্টা বাজলো ঘরে ফেরার সময় তখন, কিন্তু না, ফেরা হয়নি। একটি যুদ্ধবিমান আছড়ে পড়ল গায়ে, স্তব্ধ গোটা দেশ। গেল বছর ঠিক এই দিনে উত্তরের মাইলস্টোন স্কুলে নিয়ন্ত্রণহীনভাবে আছড়ে পড়ে F-7 BGI প্রশিক্ষণ বিমান। চাপা পড়ে একদল শিশুর হৈহুল্লোড়, অভিভাবকের অপেক্ষা, সবকিছুই মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় সব। নিজ প্রিয়াঙ্গনে ঝরে পড়ে অনেক ফুল। বেঁচে ফেরা আহত শিক্ষার্থীরা আজও আটকে ওঠেন মাথার উপর গগনবিদারী শব্দে। অভিভাবকরা ফিরিয়ে দিয়েছেন অপর্যাপ্ত সরকারি ক্ষতিপূরণ। SRS আলীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছি রিপোর্টে। ডানা মেলে ওরা বিমান আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখায়, কিন্তু মাইলস্টোনের শিক্ষার্থীদের কানে সেই শব্দ যেন এক অশনি সংকেত। দুঃস্বপ্নেও তাড়িয়ে বেড়ায় ভয়াবহ স্মৃতি, সহপাঠী বন্ধুর আর্তনাদ। ঘুমাতে পারি না, অনেক ভয় লাগে, অনেক বাজে বাজে স্বপ্ন দেখি, যে দেখে আমাকে একটা কালো ড্রেস পরে একটা অদ্ভুত মহিলা এসে আগুনে ধাক্কা দেয়, বা রাতে শব্দ শুনলে, প্লেনের শব্দ শুনলে অনেক ভয় লাগে। লিখতে পারি না, হাত দিয়ে খাইতে পারি না, কিছু মানে অনেক কষ্ট হয়। পকেট গেট ছিল, ওটা ভেঙে আমাদেরকে বের করছে। আমি ক্যান্টিনে গিয়ে মাথায় পানি দিছি, দেন আমাকে একজন রিক্সা করে একটা হাসপাতালে নিয়ে গেছিল। মনে হয় যে প্লেনটা এখনই পড়ে গেল বা পড়বে। 21 জুলাই 2025 দুপুর 1টায় স্কুল ছুটির পর সহপাঠীদের সাথে প্রতিদিনের মতো খেলায় মেতে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। কেউ কেউ তখন অভিভাবকের অপেক্ষায়।
এমনই সময় পাইলটের নিয়ন্ত্রণ হারিয়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F7 BGI আছড়ে পড়ে স্কুলের একাডেমিক ভবনে। শিশুর কোমল ফুসফুস যেন চেপে ধরেছে যমদূত। মুহূর্তে আগুন ধরে যায় শিক্ষার্থীদের গায়ে। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ভবনের নিচ তলায় তৃতীয় শ্রেণীর স্কাই ও ক্লাউড শ্রেণীকক্ষে। আমার সাথে কয়েকজন স্টুডেন্ট ছিল, আমরা মাটিতে পড়ে যাই। মাটি থেকে পড়ে ওদেরকে জাস্ট টেনে উঠায় পিছনে বললাম যে দৌড়াও, পিছনে যাও। আর মুহূর্তের মধ্যে আমাদের রুমটা অন্ধকার হয়ে যায় আর একদম ধোঁয়ায় ভরে যায়। মানে আমরা আর কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমরা বুঝতে পারছিলাম যে আমরা নিশ্চিত মৃত্যুর মুখেই আছি। চাইলে আসলে ভোলা যায় না। তা আমরা চাচ্ছিলাম যে ওরা এটা স্বাভাবিকভাবে নিজেদের মধ্যে ধারণ করুক, ওদের ঘটনাটাও থাকুক, কিন্তু যখন ওরা স্বাভাবিকভাবে ধারণ করবে ওই ট্রমাটা ওরা আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে পারবে, নিজেরা মেনে নিতে পারবে। এবং পর্যায়ক্রমে দেখতে পেরেছি যে হ্যাঁ, ওরা আসলে ওই ঘটনাটা মেনে নিতে পেরেছে। সেদিনের দুর্ঘটনায় পাইলট সহ ঝরে গেছে ফুলের মতো 28 শিক্ষার্থী, 3 শিক্ষক, 3 জন অভিভাবকের প্রাণ। দগ্ধ শতাধিক শিক্ষার্থীর অনেকে বরণ করেছে পঙ্গুত্ব। আহতদের চিকিৎসায় প্রতি মাসে লাখ লাখ টাকা খরচ করলেও সরকারের ক্ষতিপূরণ অপর্যাপ্ত হওয়ায় ফিরিয়ে দিয়েছে হতাহতের পরিবার। ওরা এখনো কথা বলতে পারে না। একটা বাচ্চার ফেস পুরা বান, ওদের হাতের আঙ্গুল নাই, ওরা ঠিকভাবে চলতে পারতেছে না। সরকার থেকে আমরা কোনো কিছুই পাই নাই এবং আমরা নিহত যারা তারাও কিছু পাই নাই। 5 লাখের ঊর্ধ্বে চলে গেছে। আমি এই 5 লাখ দিয়ে কি করব সেটা আমরা লিখিতভাবে নাকচ করছি যে আমরা এই টাকা নিব না। একটা মা হিসেবে সেদিনের ঘটনা আসলে মনে করলে নিজের কাছে খুবই লাগে। ওর এখন একটু জিদ বেড়ে গেছে, একটু ডিমান্ড বেশি, তারপরে আপনার অল্পতেই রেগে যায়, খাবার দাবার যে কোনো কিছু নিয়ে আগের চেয়ে একটু বেশি বায়না করে। শাহজালাল বিমানবন্দরের অ্যাপ্রোচ লাইনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি শাখা। ক্যাম্পাসের উপর প্রতিদিন বেসামরিক বিমানের চলাচল, মহড়া চলে সামরিক বিমানেরও। দুর্ঘটনার পর স্কুল সরিয়ে নেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। তবে কলেজের অধ্যক্ষ জানান এই ক্যাম্পাস স্থানান্তরের প্রয়োজন নেই। আহত শিক্ষার্থীদের পড়াশোনার খরচ ফ্রি করেছে স্কুল কর্তৃপক্ষ। ক্যাম্পাসটার লাইন দিয়ে এদের অন্য কোথাও দিয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ কাছে বিমানবন্দর। তো এটা যদি ঝুঁকি হতো তাহলে তার এখানে ভবন নির্মাণের প্রশ্ন আসতো না, এটা ফাঁকাই রাখা হতো। কাজে যেটা ঘটেছে সেটা নিহায়ত একটা দুর্ঘটনা এবং খুবই মানে রহস্যজনকভাবে এই বিমানটা এখানে এসে পড়েছে। কেন কিভাবে যেটা এখানে এসেছে, যা হয়তো পাইলটের যে নিয়ন্ত্রণ কোনো রকমই ছিল না, এটা বোঝা যায়। দুর্ভাগ্যক্রমে কেউ কেউ আর স্বাভাবিক জীবনে আসতেই পারবেন, আর বাকি কিছু আছেন যারা স্বাভাবিক জীবনে আসতে পারবেন কিন্তু দাগ বয়ে বেড়াতে। আগুনে পোড়া তো আমরা জানি দাগগুলো যায় না। অনুমোদনের আগেই গড়ে তোলা ক্ষতিগ্রস্ত হায়দার আলী ভবনটি ভেঙে ফেলতে 1 বছর ধরে রাজুকের সিদ্ধান্ত হাতে পায়নি মাইলস্টোন কর্তৃপক্ষ। বিমান বাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধবিমান F7 BGI নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়েছিল মাইলস্টোন স্কুলের ঠিক এই প্রবেশ মুখে। এই ভবনটির একটাই প্রবেশ পথ, তাই দুর্ঘটনার সময় অনেকেই চেষ্টা করছিলেন এই পথ ধরে বের হবার। আর এখানে তখন জেট ফুয়েলের লেলিহান শিখা, আর তাতেই বাড়ে দগ্ধ হতাহতের সংখ্যা। এই বাতাসে কান পাতলে আজও শোনা যায় তাদের আর্তনাদ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। বৃষ্টি আর ঢলের পানিতে দেশের কয়েকটি জেলায় প্লাবিত নিম্নাঞ্চল। নেত্রকোনার কলমাকান্দা সীমান্তের থারনই ও নাজিরপুর ইউনিয়নের অন্তত 15টি গ্রামের কয়েকশো বাড়ি ঘরে পানি ঢুকেছে। ঘরবাড়ির পাশাপাশি ডুবেছে আমনের বীজতলা। নিম্নাঞ্চলের সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগে বাসিন্দারা। পানি বাড়ছে তিস্তায়ও। রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা এলাকার নিম্নাঞ্চল ও চরাঞ্চল পানিতে তলিয়েছে। অনেক এলাকায় ঘরবাড়িতে উঠেছে পানি। তলিয়েছে রাস্তাঘাট, উঠতি বোরো ধান ও বাদামের আবাদ। গঙ্গাচড়ার নোহালির ব্রিক বাজার, মিনার বাজার, বিনবিনিয়া, ছাওলা সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। জরুরি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টি না থাকায় শেরপুরে সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। পানি নেমে গেছে ঝিনাইগাতি বাজার সহ নিম্নাঞ্চল থেকে। আকস্মিক ঢলে ভেসে গেছে অনেক মাছের ঘের। উজানের ঢলে তিস্তার পানি বেড়ে চলতি বছর ষষ্ঠবারের মতো তলিয়েছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা উপজেলার নিচু এলাকাগুলো। ডুবেছে ফসলি জমি। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই। সহকর্মী সরকার মাঝারুল মান্নান যোগ দিচ্ছেন। মাঝার, জানাবেন যে কোন কোন এলাকা প্লাবিত, সেখানকার ভোগান্তির চিত্র এখন কেমন?
শাফিন, যদি পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলি সেটি হচ্ছে যে আজকে এই মুহূর্তে যে তিস্তার পানি বিপদ সীমার যেটি রাতে 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, এখন সেটি 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে যেটি দাঁড়িয়েছে যে সব থেকে দুর্ভোগের বা এখন সব থেকে বড় কারণ সেটি হচ্ছে যে নদীর ভাঙন। আমরা যে জায়গাটিতে আছি গঙ্গাচড়ার নোহালি ইউনিয়ন চর বাগডোহারা পূর্বপাড়া একটি গ্রাম। আপনি যদি একটু দেখতে পারেন যে এই যে পুরো যে জায়গাটি আমরা আপনাকে দেখাচ্ছি সেটি একটি স্বেচ্ছাশ্রমে নির্মিত একটি বালুর একটা বেড়িবাঁধ ছিল। সেই বেড়িবাঁধটি ভেঙে যাওয়ার কারণে আশেপাশের যে পূর্ব পাড়া এবং এরপরে যে কোলকন্দ ইউনিয়নের বিনবিনিয়া সহ বিভিন্ন এলাকা এখন কিন্তু ভাঙন ঝুঁকির মুখে পড়েছে। এবং কি পরিমাণ ভাঙন ঝুঁকির মুখে পড়েছে সেটি যদি ফুটেজে আমরা আপনাদেরকে একটু দেখাতে পারি তাহলে আপনি বুঝবেন যে নদী কিভাবে ভাঙছে। এইখানে অর্থাৎ 10-12 দিন আগেও এখানে কিন্তু এই যে সড়কটি ছিল সেই সড়কের প্রায় এখানে 100 মিটারের মতো কিন্তু ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে আশেপাশের যে বাড়িঘর এবং জমাজমিগুলো আছে সেগুলো কিন্তু ভাঙনের মুখে পড়েছে। আমরা একটুখানি কথা বলতে চাই যে এই মা কি অবস্থা, বলেন আপনার বাড়ি কোনটা, কি অবস্থা বলেন বলেন। আমার বাড়ি তো আরে বাবা, আমার দেশ হয়ে গেছি, আমাদের বাড়িতে নাকি থাকবো, আমার কোনো আমার উপায় নাই, ঢাকা ছাড়া কোনো উপায় নাই, বা কি করি খামো এই বয়সে। কি অবস্থা বলেন তো বাবা? বাবা এই আমাদের এই যে অবস্থা, এই যে আমাদের যেটুকু জমি আমার সম্পূর্ণ বিলীন হয়ে গেছে নদী। এখন যে আমি বাড়ি ঘর যে কোনোখানে রাখবো তার কোনো উপায় নেই। ও টাকা একটু আপনার কাছে জানতে চাই, কি বলছিলেন? হ্যাঁ স্যার, হ্যাঁ আর একটা কথা কি, যদি আস্তার মতন হয়, আস্তার মতন হয়, যদি এক পাকে ব্লক ফেলে দিয়ে এক পাকে যদি উচ্চা করে নেয়, পাঞ্চের যদি ওই পাকে চলে যায়, যদি ওই পাকে চলে যায়। কিন্তু আমার একটা কথা কি, এই বারে বারে বলো বারে বারে ভাঙে, বারে বারে ভাঙে, নদীর যায় জমি ভাঙি, আমরা অস্তাদ পড়ে গেছি, খুব অস্তাদ পড়ে গেছি, আমার কোনো জীবন বাঁচে না। স্যার একটা দয়া করি আমার বেটি একটু চোখ দিয়ে দেখেন। কি নাম বাবা আপনার? হ্যাঁ কি নাম? মোর নাম চিকু। আচ্ছা, আপনারা শুনছিলেন এখানে যারা এই নদী ভাঙনের মুখে পড়েছেন তারা যেটি বলবার চেষ্টা করছেন যে জরুরি ভিত্তিতে যদি এখানে জিও ব্যাগ বন্দোবস্ত করা না হয় তাহলে এই ভাঙন যদি অব্যাহত থাকে তাহলে আশেপাশে অনেক, এখানে আমরা দেখেছি মসজিদ আছে, এখানে বাড়িঘর আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব কিন্তু তিস্তার গর্ভে চলে যাবে। জরুরি ভিত্তিতে এখানে পানি উন্নয়ন বোর্ডের যে অস্থায়ী ভিত্তিতে এখানে জরুরি দেয়া দরকার জিও ব্যাগ, পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবার যে দীর্ঘ দাবি, সেই দাবিটিও এখানে কিন্তু এই এলাকার লোকজনের রয়ে গেছে। শাফিন, গঙ্গাচড়ার ভাঙন ঝুঁকিপূর্ণ মানুষের কথা শুনছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ মান্নান। সাম্প্রতিক বন্যায় ক্ষতবিক্ষত মাতামুহুরী নদীর কোলঘেঁষা কক্সবাজারের চকরিয়ার বিস্তীর্ণ অঞ্চল, নদীগর্ভে বসতঘর বিলীন হওয়ায় অনেকেই খোলা আকাশের নিচে সময় কাটাচ্ছেন। ফসলি জমি, ক্ষেত খামার তলিয়ে ক্ষতির মুখে স্থানীয়রা, দুর্ভোগ লাঘবে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। মাতামুহুরী নদীর কুল ঘেঁষে 3 ভাই বোন নিয়ে বসবাস কক্সবাজারের চকরিয়া পৌরসভার কুচপাড়া এলাকার আয়েশা বেগমের। দীর্ঘদিন ধরে মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত, শেষ সম্বল এ ঘরটিও গেছে নদী ভাঙনের কবলে। এখন বসবাস খোলা আকাশের নিচে। জন্ম আসতেন এটা আর 40 বছর প্রায়, মায় না বাপ না কেউ নেই, আর তখন আর একা বউ নাই, তুমি ভাই বোন 3জন আছে, আর এটা করে। সাম্প্রতিক বন্যায় তার মতো মাথা গোজার ঠাঁই হারিয়েছেন আরও অনেকে। রাতে থাকে নুন্নের ঘরে। এমন পরিস্থিতিতে স্থায়ী পুনর্বাসনের দাবি তাদের। জায়গা নাই, আর তো কিছু নাই, এর মাঝে মানে এর মাঝে বাসত বাড়ি গাড়ি দিই আর জিনিসপাতি বেগিলে গেলে মানে কি তো এখন তাকিবার মতো হন স্থান নাই, এখন তো রোডের মাঝে মানে একই করি বসবাস করিস। আর সাহায্য করা আর বন্যায় আর মারি ফেলে আর হোককে করলাম। স্থানীয়দের দাবি, পৌরসভার 5টি ওয়ার্ডের বিভিন্ন স্থান এবার পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত। স্থায়ী বাঁধ নির্মিত না হলে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। দ্রুত স্থায়ীভাবে ব্লকের কাজের ব্যবস্থা যদি করা না হয় তাহলে শহর রক্ষাবার্তা রক্ষা করতে অনেক ধরনের সমস্যা হয়ে যাবে। এই পৌরসভাকে টিকে রাখার জন্য এই শহর রক্ষাবান অবশ্যই প্রয়োজন। সেই জন্য আমাদের আকুল আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের শহর রক্ষাবান যাতে হয়। এটি পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকা। এবার ভুলাইয়া খালের বাঁধ ভেঙে তলিয়ে যায় প্রত্যন্ত অঞ্চল। যাতে টেকসই একটা বেড়িবাঁধ হয়, যেটার কারণে প্রতিবছর মানুষকে যাতে পানি, এই বন্যার পানি থেকে মানুষ রক্ষা পায়। সবজি চাষ ছিল কতগুলো, ওই লাউ চাষ ছিল, মিষ্টি কুমড়া, তারপরে চিচিঙ্গা, তিতকরলা, এগুলো সবগুলো পানির নিচে চলে গেছে।
সম্প্রতি ক্ষতিগ্রস্ত সব এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বন্যায় কিছু বেড়িবাঁধ নষ্ট হয়েছে, ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো মেরামতের তড়িৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্ষার সময়ে যাতে কৃষি উৎপাদন ব্যাহত না হয় এবং দরিদ্র মানুষ যাতে বন্যায় আবার উপদ্রুত না হয় সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, যেটা জরুরি ভিত্তিতে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। রাজস্ব আদায়ে রেকর্ড ঘাটতিতে এনবিআর। বছর শেষে লক্ষ্য থেকে দূরে জাতীয় রাজস্ব বোর্ড। গেল অর্থবছরের প্রাথমিক আদায় তথ্যে মিলেছে এমন ইঙ্গিত। অভ্যন্তরীণ আয় বাড়াতে চলতি অর্থবছরের শুরু থেকেই কাজ শুরু করেছে এই সংস্থাটি। বিশাল রাজস্ব লক্ষ্য পূরণে বাড়ানো হচ্ছে যন্ত্রের ব্যবহার। চেষ্টা চলছে নতুন নতুন খাত শনাক্তের। দুই ভাগে বিভক্তি করা নিয়ে গেল অর্থবছরের বড় একটা সময় জুড়েই এনবিআরে ছিল টালমাটাল অবস্থা। আন্দোলনে অংশ নেয় কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া হয় শাস্তিমূলক ব্যবস্থা। ফলাফল রাজস্ব আহরণে ঘটেছে ছন্দপতন, সার্বিক আদায় চিত্রে স্পষ্ট হয়েছে যার প্রভাব। সদ্য সমাপ্ত অর্থবছরে এনবিআরের আদায় লক্ষ্য ছিল 5,03,000 কোটি টাকা। প্রাথমিক হিসাবে রাজস্ব আদায় হয়েছে 4,15,000 কোটি টাকা। বড় হয়েছে ঘাটতির অঙ্ক, তবে আগের বছরের চেয়ে প্রবৃদ্ধি 12%। এমন এক বাস্তবতায় চলতি অর্থবছরে ধরা হয়েছে বিশাল রাজস্ব লক্ষ্য, যার আকার 6,95,000 কোটি টাকা। এর মধ্যে শুধু এনবিআরকে আদায় করতে হবে 6,04,000 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, আদায় বাড়াতে কি কৌশল নেওয়া উচিত? টোটাল যে 40 লাখ বা 37 লাখ ফ্ল্যাট ওনার যে ঢাকাতের মধ্যে আছে, তারা সবাই ট্যাক্স নেটের ভিতরে আছে কিনা, এই জায়গাগুলো আমার মনে হয় তো যারা ট্যাক্স নেটের বাইরে আছে, শুধু ঢাকা না, সারা বাংলাদেশের মধ্যেই আমার মনে হয় পটেনশিয়াল ট্যাক্স পেয়ার কারা, সেইগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, অন্তত কোটিখানিক ট্যাক্স পেয়ার্স আমাদের এখানে হতে পারে। উৎপাদন বৃদ্ধি পেলে রাজস্ব আদায়ে উল্লম্ফন হয়, তবে ব্যবসায়ীদের প্রশ্ন, যারা কর দেয় তাদের উপরই বড় লক্ষ্য চাপিয়ে দেওয়া হয়। আমাদের চিন্তাটা হচ্ছিল যে এই বর্ধিত আয়টা কিভাবে করবে এনবিআর, কারণ দীর্ঘদিন আমরা ট্যাক্সের নেটটা বাড়াতে পারিনি। প্রচুর লোক কিন্তু ট্যাক্সের আওতায় আসার যোগ্যতা রয়েছে, কিন্তু তাদেরকে আমরা আনতে পারছি না, যার জন্যে ভিএটি দেয় মাত্র 9 লক্ষ ফার্ম এবং ইন্ডিভিজুয়াল। তো এইটা দিয়ে তো রেভিনিউ কালেকশনের যে টার্গেট সেটা পূরণ করা সম্ভব না। এনবিআরের শীর্ষ পদে এসেছে পরিবর্তন, রাজস্ব আদায়েও নেওয়া হচ্ছে নতুন নতুন কৌশল। লক্ষ্য পূরণে বাস্তবায়ন হবে নতুন উদ্যোগ। আমাদের হিউম্যান টাচ দিয়ে অনেক কাজ করতে হচ্ছে। আমাদের সিলেকশন প্রসেসটা অনেক সময় আমরা ম্যানুয়ালি আমরা করার চেষ্টা করি, সেই জায়গা থেকে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে একটা অর্গানাইজেশন যদি আমরা সক্ষম করতে চাই, তাহলে অনেকগুলো কম্পোনেন্ট আমাদের কাজ করতে হয়। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে যে আমাদের ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। আমাদের সমস্ত কর্মকাণ্ড যদি আমরা অটোমেটেড সিস্টেমের মধ্যে দিয়ে করি, হিউম্যান টাচ ছাড়া, তাহলে কিন্তু এই কথাটি থাকবে না যে এখানে ভীতির কোনো সম্ভাবনা আছে। নতুন বাজেটে কর কাঠামোতে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। একদিকে যেমন দেয়া হয়েছে কর ছাড়, অন্যদিকে কৌশলে করজালে আবদ্ধ হয়েছে সাধারণ মানুষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে 12 ঘণ্টা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই দীর্ঘ অভিযানে 4 কোটি টাকার চেক, আগে জব্দ করা 15 কোটি টাকার মূল মানি রিসিট, বেশ কিছু দলিল ও অলংকার সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এনটিএমসির সাবেক মহাপরিচালক ও বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের রাজধানীর জলসিঁড়ির 8তলা বাড়িতে অভিযান চালিয়েছে দুদক। সোমবার সকালে দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। বিভিন্ন অলংকার, 4 কোটি টাকার চেক, আগের জব্দ করা 15 কোটি টাকার মূল মানি রিসিট, বেশ কিছু দলিল, টেক্সটাইল ও সিরামিক পণ্য এবং ড্রোন সহ আরও মালামাল জব্দ করা হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা। সম্পদের বিবরণ অলরেডি আমরা অনেকগুলো দলিল এখান থেকে পেয়েছিলাম, সেগুলো আমরা সিজ করেছি। আর আজকে যেটা পেয়েছি সেটা টেক্সটাইল অনেক আইটেম, সিরামিক্সের অনেক আইটেম, অনেক লাগেজ আর অনেক অর্নামেন্ট, এগুলো আমরা ইনক্লুড করেছি। গত 27 জানুয়ারি জিয়াউল আহসান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা প্রকৃত স্থাবর সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন জেলা প্রশাসক এবং গণপূর্ত বিভাগকে রিসিভার নিয়োগ দেন আদালত। গুম খুনের মাস্টারমাইন্ড, ফোন কলে আড়িপাতা, মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড ও ফাঁস করা সেনাবাহিনীর চাকরিচ্যুত এই কর্মকর্তার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আগামী ডিসেম্বরেও 3rd টার্মিনাল পুরোপুরি চালু হচ্ছে না।
সরকারের মন্ত্রীরা 16 ডিসেম্বর চালু করার ঘোষণা দিলেও সিভিল এভিয়েশনের কর্মকর্তারা বলছেন জাপানি কোম্পানির সাথে চুক্তিসহ অন্যান্য কাজ ঠিক থাকলে আংশিক এলাকায় স্বল্প পরিসরে চালু হতে পারে বহুল কাঙ্ক্ষিত থার্ড টার্মিনাল। বিকেলে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সব কথা বলেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। নির্মাণ কাজ শেষ হয়েছে আরও প্রায় 3 বছর আগে। টার্মিনালটি নির্মাণের জন্য নেয়া ঋণের কিস্তিও দেয়া শুরু হয়েছে, কিন্তু টার্মিনালটি যারা চালাবেন সেই জাপানিজ কোম্পানিগুলোর জোট বা কনসোর্টিয়ামের সঙ্গে সরকারের মন্ত্রী পর্যায়ের কয়েক দফা বৈঠকের পরও চুক্তি স্বাক্ষরে সমঝোতা হয়নি। কিন্তু হয়তোবা তবে আগামী আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। চুক্তিটা হয়ে গেলে তখন আমাদের যেটা প্ল্যান, থার্ড টার্মিনালটা 16 ডিসেম্বর যদি উদ্বোধন হয়, উদ্বোধন পরবর্তীকালীন সময়ে এটা কখনো অপারেশন বন্ধ করা যাবে না। আমরা বলি আমাদের এক্সপেকটেশন হচ্ছে 25 to 20% অফ এটিএম, মানে আমি যত রকম ট্রাফিক এখন হ্যান্ডেল করি, যত রকম বিমান এখানে চলাফেরা করে, তার 25% অথবা 20% বিমান আমরা প্রথমে শুরু করতে পারবো, সেটা আমার আশা। চুক্তির পর টার্মিনালের বসানো যন্ত্রগুলোর দায়িত্ব নিয়ে সেগুলো চালিয়ে পরীক্ষণ বা ক্যালিব্রেশনের কাজ শুরু করবে জাপানি কনসোর্টিয়াম। লোকবল নিয়োগ দিয়ে দেবে প্রশিক্ষণ। ক্যালিব্রেশনেই লেগে যাবে কয়েক মাস। এমন বাস্তবতায় 16 ডিসেম্বরের মধ্যে টার্মিনালটি চালুর বিষয়ে স্পষ্ট করে বলতে পারছেন না সিভিল এভিয়েশনের কর্মকর্তারা। আপ্রাণ চেষ্টা করছি এটাকে 16 ডিসেম্বরকে যেন যে কোনো মূল্যেই হোক করা যায়, বাট ইট ইজ কাইন্ড অফ এ রিলে রেস। আমার হাতে একটা ব্যাটন আছে, জাপানিজদের হাতেও একটা ব্যাটন আছে, দুজনে মিলেই রিলে রেসটা শেষ করতে হবে। আমি যতই দৌড়াই না কেন, দুই পক্ষের সমন্বিত না হলে এটা সম্ভব না। তবে জাপানিজদেরকেও এই কথাটা সরকার পক্ষ থেকে হাই লেভেল থেকে বলে দেওয়া হয়েছে। তিনি জানান জাপানিজরা 31 জুলাই দরপত্র জমা দেবে, এরপর সিদ্ধান্ত। চুক্তি স্বাক্ষরের পর জানা যাবে পরবর্তী সম্ভাব্য তারিখ। এর আগে 2024 সালের জাতীয় নির্বাচনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ শেষ না হলেও ঘটা করে টার্মিনালের উদ্বোধন করেছিলেন। তখন এর নাম দেওয়া হয়েছিল সফট ওপেনিং। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। হল ফি কমানোর দাবিতে বিক্ষোভ করেছে রাজধানীর তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সোমবার রাতে ক্যাম্পাসের হল গেটের সামনে জড়ো হয়ে নানা স্লোগান দেন তারা। শিক্ষার্থীরা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্যান্য কলেজে হল ফি 6,000 টাকা হলেও তিতুমির কলেজে তা 8,000 টাকা। এই ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। গত কয়েকদিনের আন্দোলনের পর কলেজ প্রশাসন ফি কমানোর আশ্বাস দিলেও নতুন প্রজ্ঞাপনে মাত্র 200 টাকা ফি কমানো হয়। কর্তৃপক্ষের এই আচরণ প্রহসনমূলক উল্লেখ করে অধ্যক্ষের পদত্যাগের দাবিও তোলেন শিক্ষার্থীরা। আগে ছিল 8,000, এখন হচ্ছে 7,800। তো আমরা এই দাবি এই মানে আমাদের যে এই সিদ্ধান্ত, এটা আমরা কোনোভাবে মানি না। আমরা এই যে নোটিশকে আমরা এই প্রশাসনের যে দ্বিচারিতা, সেটা তীব্রভাবে প্রত্যাখ্যান করছি। ফেসবুকে ছড়িয়েছে ঘুষ নিয়ে দর কষাকষির ভিডিও। গঠন করা হয়েছে তদন্ত কমিটি, কিন্তু প্রতিবেদন জমা দেওয়ার আগে নিজ জেলায় স্ট্যান্ড রিলিজ করে বদলি করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা এলজিইডির সাবেক প্রকৌশলীকে। অভিযুক্ত প্রকৌশলী ইদ্রিস আলীর দাবি, কাজের অংশ হিসেবেই ক্যালকুলেটর ব্যবহার করছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল, যেখানে দেখা যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার এলজিইডির সাবেক প্রকৌশলী ইদ্রিস আলী খান ক্যালকুলেটরে হিসেব করে ঘুষের দর কষাকষি করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা সরেজমিনে অভিযুক্ত ইদ্রিসের সাথে দেখা করারও চেষ্টা করেন, কিন্তু ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই অফিসে অনুপস্থিত ইদ্রিস আলী খান। বিগত সপ্তাহে কয়েকবার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে ওনার সামনাসামনি সরাসরি বক্তব্য নেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু ওনাকে কর্মস্থলে আমরা অনুপস্থিত পেয়েছি এবং মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে উনি ফোন রিসিভ করেন নাই। মোবাইলে অভিযুক্ত ইদ্রিস দাবি করেন কাজের জন্যই ক্যালকুলেটর ব্যবহার করছিলেন এবং তদন্ত কমিটি গঠন নিয়ে কোনো টেনশন করছেন না বলেও জানান ইদ্রিস। ইঞ্জিনিয়ার মানুষ, তার কাজই তো ক্যালকুলেটর, একটা ভ্যাট হিসাব করতে আসে, একটা আয়কর হিসাব করতে আসে, একটা বিল কাটলি পরে কত কেন কাটলেন সে হিসাব দেওয়া লাগে। ক্যালকুলেটরের কাজই তো আমার এই ক্যালকুলেটরের যোগ বিয়োগ হিসাব নিকাশ পার্সেন্টেজ বের করে যদি অপরাধ হয় তাহলে আর কেমনে হলো বলেন। বলে আমি অত টেনশন করি না।
এদিকে তদন্ত শেষ হবার আগেই ইদ্রিস আলীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বদলি করা হয়েছে নিজ জেলা পাবনার সাথিয়ায়। পঞ্চগড় জেলা যতগুলো প্রজেক্ট হয় ইঞ্জিনিয়ারগুলো আমাদের দেখভাল করে। তো একজন ইঞ্জিনিয়ার যদি এভাবে সে পার্সেন্টেজ গুনে নেয় তাহলে টেকসই উন্নয়নে বড় একটা বাধা হয়ে দাঁড়াবে। সরকারের উচিত তদন্ত করা, যাতে অন্য কর্মচারীরাও সাবধানী হন, তাদের কাজের প্রতি দায়িত্বশীল থাকেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, অভিযুক্ত ইদ্রিসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে সংশ্লিষ্ট জেলা অফিসে। এই বিষয়ে প্রতিবেদন দিয়েছে প্রাণী সম্পদ অফিসার মহোদয়। এক্ষেত্রে আমরা এই তদন্ত প্রতিবেদনটা জেলা পরিষদ বরাবর পাঠিয়ে দিব তাদের ডিপার্টমেন্ট বরাবর পাঠানোর জন্য, তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তদন্ত শেষ হবার আগেই অভিযুক্তকে স্ট্যান্ড রিলিজ এবং নিজ জেলায় বাড়ির পাশে বদলি করার ঘটনায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। নিরপেক্ষভাবে ঘটনা যাচাই এবং দোষীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ফরিদপুরের আলফাডাঙ্গায় কলেজ ছাত্র সুমন শেখ হত্যাকাণ্ডের পর পেরিয়ে গেছে ২৬ দিন, এখনও গ্রেফতার হয়নি কেউ। তবে এখন প্রতিপক্ষের অন্তত 10টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ উঠেছে নিহত সুমনের পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় তদন্ত করে দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছে সচেতন মহল। হামলা, লুটপাট আর ধ্বংসযজ্ঞের চিহ্ন স্পষ্ট এসব বাড়িতে। তবে কে বা কারা এর সাথে জড়িত তা এখনো অধরা। ঘটনার সূত্রপাত গত ২৬ জুন ফরিদপুরের আলফাডাঙ্গার বড়বা গ্রামে আধিপত্য বিস্তারের জেরে কলেজ ছাত্র সুমন শেখকে হত্যার অভিযোগ ওঠে স্থানীয় প্রভাবশালী হোসাইন শেখের গ্রুপের লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় অভিযুক্তরা। পরে নিহতের ভাই ১৭ জনের নামে হত্যা মামলা করেন। স্থানীয়দের অভিযোগ, মামলার পর থেকেই আত্মগোপনে থাকা হোসাইন গ্রুপের অন্তত ১০ জনের বাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। রাতে আমাদের কিছু লোককে ফোনে বারবার হুমকি দিচ্ছে এবং তাদেরও হত্যা করবে, এবং মামলা যদি আমরা তুলে না নিয়ে যাই আমাদের হুমকি আমাকে মেরে ফেলাই দেবে। আমার ছেলে হলো দুইটে, মারে ফেলছে। এটা হলো ছোটটা, আর বড়টা আছে তারে ঘরের থেকে বেরোতে পারতেছে না। কয় কেজি উডার জানা যায় লোকই হবে না। হত্যা মামলা ভিন্ন খাতে প্রভাবিত করতে পরিকল্পিত লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে এমন অভিযোগ নিহত সুমনের পরিবারের। আমার সন্তান চলে গেছে, তাতে কিচ্ছু হয় নাই, তাদের ঘর বাড়ি কারা ভাঙিছে। তাকে আমার সন্তানের চাইতে, আমার ছোট সন্তানের চাইতে তাকে টাকার মূল্য বেশি। আমরা ঘরের তো কোনো সময় বেরোতে পারতেছি না, আসামির আশপাশে ঘোরাফেরা করতেছে। আমাদের বিভিন্ন সময় মোবাইলই হুমকি দিচ্ছে, তোদের মারিয়ে ফেলাই দেবো, সুমনরে মারিয়ে ফেলাই দিছি, তোদের তা তো জানা যায় লোক হয়েছে, তোদের জানা যাওয়ার সুযোগ দেবো না। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল। মার্ডারকে সামনে রেখে কিছু বাড়িঘর দরজা ভাঙচুর এবং লুটপাট হচ্ছে। আইনের প্রতি আমরা শ্রদ্ধা রেখে পরবর্তীতে যেন এই ভাঙাচোরা লুটপাট না হয়। ঘর বাড়ি ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটতেছে, এটা থেকেও যাতে বিরতি থাকে এই বিষয়ে আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো। পুলিশ বলছে, দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরেই হত্যাকাণ্ড। অপরাধী যেই হোক, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার। ভাঙচুরের বিষয় হচ্ছে যারা জড়িত না, তাদের বাড়ি বা জড়িত থাকলেও আইন তো নিজের হাতে তুলে নেওয়ার কোনো ক্ষমতা কারো নাই। যদি এরকম কোনো কিছু থেকে থাকে অবশ্যই তারা আইনের কাছে যাবে, আইন তাদের প্রোটেক্ট দেবে। তবে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। জারিন অর্নি, যমুনা নিউজ। রাজধানীর গুলশানে স্বপ্না নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বিকাল 5টার দিকে 3 তলা থেকে পড়ে স্বপ্না মারা যান। গুলশানের 84 নম্বর রোডের 54 নম্বর বাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গৃহকর্মী স্বপ্না মাত্র 3 দিন আগে গ্রাম থেকে শহরে এসেছে কাজের জন্য। তবে গুলশানের এই বাসায় কাজ করতে অনীহা প্রকাশ করে স্বপ্না। আজ বিকেলে স্বপ্নাকে যিনি কাজে দিয়েছেন তিনি নিতে আসতে চেয়েছিলেন, তবে নির্দিষ্ট সময়ের কিছুটা সময় পেরিয়ে গেলে স্বপ্না 3 তলার বেলকুনির জানালার পকেট গেট দিয়ে নিচে লাফ দেন। এ সময় নিচে পড়ে স্বপ্না গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এই বিষয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। বাসার 3 তলা থেকে ঝালানার যে গ্রিল ছিল, গ্রিলের ছোট একটা গেট ছিল, পকেট গেট, গেটটা খুলে ওই 3 তলা থেকে লাফ দেয়।
তাকে হাসপাতালে নেওয়ার পর ওই কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। যদি অভিযোগ দেয় তাহলে এই বিষয়টা অবশ্যই আমরা মামলা রুজু করবো, এটা প্রক্রিয়াধীন আছে। জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় নিহত দুই সেনার পরিচয় ও ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাদের একজন নারীও। নিহত সেনা 19 বছর বয়সী টেক্সাসের বাসিন্দা প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস, অন্যজন 25 বছর বয়সী হাওয়াইয়ের বাসিন্দা ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান। গেল বৃহস্পতিবার জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে চালানো ইরানের হামলায় নিহত হয় এই দুইজন সেনা। জার্মানির আনসবাথ ঘাঁটিতে 10ম আর্মি এয়ার মিসাইল ডিফেন্স কমান্ডে ছিলেন ইসাবেলা। অন্যদিকে নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ ঘাঁটিতে 32তম আর্মি এয়ার মিসাইল ডিফেন্স কমান্ডে কর্মরত ছিলেন টাইলার। তাদের মৃত্যুর বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে ওয়াশিংটন। ইরান যুদ্ধে নিহত মোট মার্কিন সেনার সংখ্যা এখন 17। মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ জারি করল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। সোমবার মুখপাত্র ইয়াহিয়া সারে এ ঘোষণা দেন, জানান তাৎক্ষণিকভাবেই কার্যকর হয়েছে সিদ্ধান্তটি। ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সৌদি আরবের অন্যায্য ও নিপীড়নমূলক অবরোধের জেরেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত, দাবি হুতি মুখপাত্রের। এ নিয়ে পারস্য উপসাগরের বাইরেও বৈশ্বিক জ্বালানি সরবরাহ বাণিজ্যে নতুন ঝুঁকি তৈরি হলো, কারণ লোহিত সাগরে 3 মহাদেশের সংযোগস্থল বাবেল মান্দেব প্রণালীর ওপর নিয়ন্ত্রণ রয়েছে হুতি বিদ্রোহীদের, যেখান দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় 12% পরিবাহিত হয়। তবে হরমুজে অস্থিরতার জেরে বর্তমানে তা কয়েক গুণ বেড়েছে। জলপথটিতে সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন প্রতিদিন সর্বোচ্চ 70 লাখ ব্যারেল তেল পরিবহন করতে সক্ষম। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে অনশন করে এখন ভারতের সবচেয়ে আলোচিত নাম সোনম ওয়াংচুক। গুঞ্জন রয়েছে বলিউডের ব্যাপক জনপ্রিয় মুভি 3 ইডিয়টসের গল্পের ফুংসুক ওয়াংকুর চরিত্রের সোনাম থেকেই অনুপ্রাণিত তিনি। শিক্ষা সংস্কার, পরিবেশ রক্ষা এবং সামাজিক ন্যায় বিচারের দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের জন্য পরিচিতি রয়েছে এই সমাজকর্মীর। তিনি যোগ দেওয়ার পর ভিন্ন এক রূপ পেয়েছে তরুণদের আন্দোলন। লাদাখের দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে উঠে এসে শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক পরিবর্তনের লড়াইয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সোনাম ওয়াংচুক। প্রকৌশলী, শিক্ষাবিদ এবং সমাজকর্মী হিসেবে তার পরিচিতি আজ ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও বিস্তৃত। 1966 সালে লাদাখের উলেইতোকপো গ্রামে জন্ম নেয়া ওয়াংচুক ছাত্র জীবনেই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা কার্যক্রম শুরু করেন। পরে প্রতিষ্ঠা করেন স্টুডেন্টস এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ, যা বিকল্প ও বাস্তবভিত্তিক শিক্ষা ব্যবস্থার জন্য বিশেষভাবে পরিচিত। জলবায়ু পরিবর্তনের প্রভাবে লাদাখে পানির সংকট মোকাবেলায় তার উদ্ভাবিত আইস স্তূপা প্রযুক্তি বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। এই অবদানের স্বীকৃতিস্বরূপ 2018 সালে রামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন তিনি। সাম্প্রতিক সময় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহিতার দাবিতে তার অনশন দেশ জুড়ে আলোচনা জন্ম দিয়েছে। একই সঙ্গে লাদাখের পরিবেশ সংরক্ষণ ও অধিক স্বায়ত্তশাসনের দাবিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন ওয়াংচুক। শিক্ষা, উদ্ভাবন, পরিবেশ ও সামাজিক ন্যায় বিচারের প্রতি অঙ্গীকার সোনাম ওয়াংচুককে সমকালীন ভারতের অন্যতম প্রভাবশালী সমাজকর্মী এবং নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার প্রতীকে পরিণত করেছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।